দেশে যে সরকারটি চলছে বিজেপি সরকার, এই সরকার ভারতবর্ষের সাধারণ মানুষের শত্রু। তাতে কৃষক আছেন, শ্রমিক আছেন, শ্রমজীবী অংশের মানুষ আছেন, বেকার যুবক যুবতীরা আছেন, ছাত্ররা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, উপজাতি অংশের মানুষ আছেন, তপশিলি অংশের মানুষ আছেন, ওবিসিভুক্ত অংশের মানুষ আছেন, সংখ্যালঘুরা তো আছেনই, ছোট মাঝারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, কেউ বাদ নেই। তাহলে এই সরকারটা কার? এই সরকারটা হচ্ছে ভারতবর্ষের যারা ধনিক গোষ্ঠী, তাদের সরকার, তাদের স্বার্থে এই সরকারটি কাজ করছে। এবং এটাও পরিষ্কার হওয়া দরকার, সাধারণ ধনীদের স্বার্থে এই সরকার কাজ করছে যদি ভাবেন তাহলে ভুল করবেন। এরা মূলত কাজ করছে একচেটিয়া পুঁজিপতি এবং একচেটিয়া পুঁজিপতিদের নিয়ে গড়ে ওঠা তাদের যে সমন্বিত সংস্থা, রাজনীতির পরিভাষায় ইদানিং যেটা বাজারে চালু, কর্পোরেট হাউসেস, বলা যায় দলবদ্ধভাবে যারা ডাইনে বায়ে না থাকি মানুষের রক্ত মাংস ভক্ষণ করে লুণ্ঠনের পর লুণ্ঠন চালিয়ে তাদের যে পুঁজির পাহাড় তাকে তারা পর্বতে পরিণত করছে। এবং এটা করতে পারছে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে এ যাবৎ এদের স্বার্থে দিবারাত্র পরিশ্রম করে চলেছে। আইন তৈরি থেকে আরম্ভ করে হেন পদক্ষেপ নেই যা এই সরকার গ্রহণ করেনি বা গ্রহণ করছে না। ভারতবর্ষের মানুষ যাদের কথা এখানে উল্লেখিত, কৃষক থেকে শুরু করে, তারা কিন্তু এই সরকারের এই দৃষ্টিভঙ্গি, আইন কানুন পদক্ষেপ সমর্থন করছেন না, প্রতিবাদ করার চেষ্টা করছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে যখন শুনছে না, রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে এই প্রতিবাদ আন্দোলন তাকে দমন করবার জন্যে আমাদের সংবিধানে ভিন্ন মত পোষণ করার যে অন্যতম মৌলিক অধিকার দেশের নাগরিকদের দেওয়া হয়েছে, নিজের মনোভাব স্বাধীনভাবে অকুতভয়ে ব্যক্ত করার যে অধিকার দেওয়া হয়েছে, সমালোচনার যে অধিকার দেওয়া হয়েছে, সরকারের ভালো মন্দের উপর কথা বলতে পারার যে অধিকার দেওয়া হয়েছে, এই সমস্ত কিছুর উপর আক্রমণ কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। এখানেই থেমে থাকছে না। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এই যে সমস্যা পীড়িত অংশের মানুষ ক্রমে ক্রমে বিরাট সংখ্যায় সমবেত হচ্ছেন লড়াই সংগ্রামের ময়দানে। তাকে বিভক্ত করতে, দুর্বল করতে, ভিন্ন পথে চালিত করতে, তাদের জীবনের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য নিকৃষ্ট পদ্ধতি অবলম্বন করে চলেছে। এই বিস্তৃত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এগুলো বিস্তৃত করে বলার জন্য আজকের এই কনভেনশন না, এটা শপথ নেওয়ার এটা কর্মসূচির জন্য এই কনভেনশন আহত হয়েছে। আমি প্রাসঙ্গিক বলে উল্লেখ করলাম। এবং আপনারা দেখেছেন গত যে লোকসভা রাজ্যসভার অধিবেশনটা হলো,
জনজীবনের এই যে মৌলিক বিষয়গুলো, সরকার পরিবর্তনের ডাক নিয়ে কিন্তু না, মানুষের উপর এই যে আক্রমণ, এই যে যুদ্ধ ঘোষণা করছেন অল্প লোকের স্বার্থে, এবং অল্প লোক কোনো কয়েকটা পরিবার, যারা ডেইলি দেশের কথা পত্রিকা পড়েন, সব পত্রিকায় তো এই সংবাদ ছাপে না, আজকের পত্রিকাতেই আছে, প্রথম পৃষ্ঠায় ডান দিকে 3 কলাম দিকে একটি বেসরকারি অর্থনৈতিক সংস্থা স্বতঃপ্রণোদিতভাবে একটা সার্ভে করেছেন ভারতবর্ষে, শুধু এই কোভিড পিরিয়ডে 1.5 থেকে 2 বছরে 4টা পুঁজিপতি পরিবার যারা কর্পোরেটদের মধ্যে পড়েন, আপনার যখন খাদ্য নাই, বস্ত্র নাই, আয় নাই, রোজগার নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই, অনাহারে বেঘুরে মরছেন, দোকানপাট প্রায় বন্ধ, গাড়ি ঘোড়া ঠিক মতো চলে না, কি করে চলবে? শোয়ারই তো নেই। এরকম পরিস্থিতিতে এই 4 থেকে 5টা পরিবার তারা লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করেছে, এবং এই সংস্থা তথ্য দিয়ে বলছে এই সময়ে তাদের যে অর্জিত মুনাফা, অতিরিক্ত মুনাফা, এটা দিয়ে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষকে বিনা পয়সায় কোভিড প্রতিরোধ করবার জন্য যে ভ্যাকসিন এটা দেওয়া যায়, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এটার ব্যবস্থা করা যায়। তারা আরেকটা উল্লেখ করেছেন, রেগা, সরকার বলছে আয় উপার্জন নাই, এখন ঘুরিয়ে মন্দার স্বীকার করছে, ফলে বাজেটে, গত বাজেটে কেটে ছেটেও যে টাকা রেখেছিল সেই টাকাও দিতে পারছে না। এই তথ্য যারা উপস্থিত করেছেন দেশের মানুষের সামনে, তারা বলছেন এই যে 4টা 5টা পুঁজিপতি পরিবার গত 1.5 বছরে মুনাফা লুটেছে মানুষের হাড় মাংস চিবিয়ে নিয়ে, এই টাকা যদি নেওয়া যায় আগামী 10 বছর রেগাতে আমাদের দেশের যে কোটি কোটি গ্রামীণ মানুষ কাজ করেন, তাদের যে মজুরি, যদি এই মজুরিও রাখা হয়, না বাড়ালেও আগামী 10 বছর তাদের মজুরি দেওয়া যাবে। এটা আমার কথা না, তার সরকার শুরু করলাম বলে অনেকে বলবেন এই তো আপনাদের কমিউনিস্টদের দোস্তর, বামপন্থীদের দোস্তর, কেন্দ্রের সরকারকে গালমন্দ না করলে আপনাদের ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে কেউ কেউ আমরা এগুলি দিয়ে যখন শুরু করি তারা একটু অসুবিধায় পড়ে যান, কিন্তু এটা বাস্তব। এখন এই বিষয়গুলো নিয়ে গত স্বল্প দৈর্ঘ্যের যে আপনার বর্ষাকালীন লোকসভা রাজ্যসভার অধিবেশন হল, কথা বলার চেষ্টা করেছেন বিরোধী দলের সাংসদরা। এরা সংখ্যায় কম হতে পারে, ভোট ভাগ করে গত 19-এর নির্বাচনে কি কায়দায় প্রায় পরাজয়ের মুখ থেকে ফিরে এসেছে মোদী সরকার, আপনারা জানেন, আমরা জানি। কিন্তু তারা ভোট পেয়েছে কত? তাদের বিরোধীরা তাদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে, আসন কম হতে পারে। এরাই লোকসভায় রাজ্যসভায় এই প্রশ্নগুলি তোলার চেষ্টা করেছেন, বারবার কথাই বলতে দেয়। শুধু তা না, রাজ্যসভায় তাদের যে রাষ্ট্রীয় শক্তি এটাকে ব্যবহার করে বিরোধী দলের সাংসদ যারা, তাদেরকে প্রায় জেলবন্দি করে রাখার মতো গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে আহত হন আমাদের রাজ্যের সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। সেই আঘাতে বিধ্বস্ত হয়ে এখনো তিনি চিকিৎসিত হচ্ছেন দক্ষিণ ভারতের কোন একটা হাসপাতালে। দিল্লির চিকিৎসায় তিনি সুস্থ হচ্ছেন না, এটা তার সঙ্গে কথা বলে জানতে পারবেন। আমাদের প্রথম দিকে অবিশ্বাস হয়েছিল, কিন্তু এটাই ঘটনা। এই পরিস্থিতিতে অবিজেপি 19টি রাজনৈতিক দল, তার মধ্যে আমরা বামপন্থীরা আছি, আমাদের সংখ্যা লোকসভায় কত, রাজ্যসভায় কত, কটা রাজ্যের সরকার আছে, কটা রাজ্যের সরকার নাই, কোথায় আমরা শূন্য আসন পেয়েছি। শূন্য মানে তো কোনো আসন না,
এ দিয়ে কিন্তু আমরা লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করি তারা ভাবি না, হিসেব করি না। মানুষের স্বার্থে সংখ্যা যত কমই হোক, লোকসভায় বা রাজ্যসভায় কি বিধানসভায়, লাল ঝান্ডাধারী যারা, তারা একজন হলো 90 জনের পক্ষে কথা বলেন। শোষিত যারা, নির্যাতিত যারা, নিপীড়িত যারা, আর যারা 100-র মধ্যে 90 আসন নিয়ে জিতে চান, ধনিক বণিকদের স্বার্থের প্রহরী, তারা 90 হলো, তারা 5 জনের স্বার্থে কথা বলে। এদের বিরুদ্ধে যারা কথা বলার চেষ্টা করে, পার্লামেন্টের মধ্যে তাদের টুটি টিপে ধরবার চেষ্টা করছে, কথা বলতে দিল না। এরকম পরিস্থিতিতে 19টি রাজনৈতিক দল গত মাসের 20 তারিখ তারা সভা করেছে, উল্লেখ করেছেন আমাদের প্রস্তাবক তার লিখিত প্রস্তাবে। এর মধ্যে বামপন্থী ছাড়া অন্য যে রাজনৈতিক দল, এমন বেশ কিছু দল আছেন, তারা মাঠে ময়দানে নেমে ভোট ছাড়া জনজীবনের এই জ্বলন্ত সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করতে অভ্যস্ত না। কিন্তু তাদের তো মানুষ ভোট দেয় কম বেশি। মাটি গরম হচ্ছে, তারা নেতৃত্বের দিকে আঙুল তুলে বলছেন করছেনটা কি। আবার ভোট আসবে না, আসবেন না আমাদের কাছে, চুপ করে বসে কাটাবেন, কিছুই বলবেন না। এরকম পরিস্থিতিতে তারাও বাধ্য হয়েছেন বামপন্থীদের সাথে হাত মিলিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিতে। দাবি কিন্তু বেশি না, 11টা দাবি। আমি এই দাবি উল্লেখ করে তার প্রেক্ষাপট ব্যাখ্যা করার জন্য এখানে দাঁড়াইনি, সংক্ষেপে কথা বলে শেষ করব। কিন্তু পরীক্ষা করে যেগুলি দেখা গেছে জ্বলন্ত, জীবন্ত, আমরা বামপন্থীরা যার যেখানে যার শক্তি আছে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে এই লড়াইটা কিন্তু আমরা করছি। দারুণ ঘটনা, 19টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বলছেন পার্লামেন্টে যখন কথা বলতে দিচ্ছে না, তাহলে তো রাস্তায় নামা ছাড়া কোনো রাস্তা নাই। রাস্তায় নেমেই লড়াইয়ের রাস্তা নূতন করে আমাদের খুঁজে নিতে হবে। তাদের আমরা অভিনন্দন জানাই, সেলাম জানাই আমাদের ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ বামপন্থীদের কনভেনশন থেকে। এটার সমর্থনও কিন্তু আজকের এই কনভেনশন, শুধু বন্ধ না। এই প্রসঙ্গে যেটা বলবো, যদি কেউ মনে করেন, তারা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করেছেন 20শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই 11 দফা দাবিতে ভারতবর্ষের কোণে কোণে প্রচার হবে। তারা কিন্তু অবস্থান, এমনকি হরতালের কথাও বলেছেন। যদি আমরা মনে করি 30শে সেপ্টেম্বরের পর বাস আমাদের তার কোনো কাজ নাই, শেষ, সমস্যার সমাধান হবে হবে না। এই নেতৃত্বের কাছে আমাদের আবেদন থাকবে, 30শে সেপ্টেম্বরের পর আপনাদের ঘোষণায় সাধারণ মানুষের যে সাড়া, তার মূল্যায়ন করে সরকার যদি কোনো সদর্থক পদক্ষেপ নেয়, ভালো, নেবে বিশ্বাস করতে পারছি না। পরবর্তী পর্যায়ে আরো বৃহত্তর কর্মসূচি আপনাদেরই নিতে হবে। যদি না নিতে পারেন, আপনাদের পেছনে দলীয় সমর্থক বলে যারা আছে, সাধারণ মানুষ, তারাও কিন্তু আপনাদের ছেড়ে যেতে বাধ্য হবে। এটা মনে রেখেও আপনাদের কাছে আবেদন থাকবে, 30শে সেপ্টেম্বরের পর 19 পার্টির নেতৃত্ব বসুন, নূতন করে কর্মসূচি গ্রহণ করুন, আরো বৃহত্তর, আরো ব্যাপক, এবং আরো নতুন মানুষকে আপনাদের এই মঞ্চে সামিল করার চেষ্টা করুন। কোনো ব্যক্তিও যদি কোনো দলের সাথে যুক্ত না হন, কিন্তু আপনাদের তোলাই দাবিগুলি সমর্থন করেন, তাদের সেই সমর্থন দিতে আপত্তির কোনো কারণ নেই। জাতীয় স্তরীয় আন্দোলন, হয়তো এমন অনেক দল আছেন এর মধ্যে, তারা কোনো কোনো রাজ্যের সরকার চালান, কিন্তু সেখানে তারা যে ভূমিকা নেন এটা জনগণের স্বার্থের পরিপন্থী, সেখানে লড়াই অন্যরকম হবে, সে লড়াই চলছে। কিন্তু জাতীয় স্তরেও যদি তারা এই দাবির সমর্থনে কোনো ভূমিকা নেওয়ার চিন্তা করে চেষ্টা করে, আমরা বামপন্থীরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেব না। আমরা চাইব জাতীয় স্তরে একটা ব্যাপক গণভিত্তির গড়ে তুলে আরো বৃহত্তর সংগ্রাম যাতে তৈরি করা যায়। শুধু ঘোষণা দিলে চলবে না, একে বাস্তবের মাটিতে নামিয়ে আনবার জন্য যার যেখানে শক্তি আছে, প্ররোচনা সৃষ্টি না করে, প্ররোচনার ফাঁদে পা না দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে জয় করে আনতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। সংযুক্ত কিষাণ মোর্চা
বিস্তৃত আলোচনা হয়েছে। কেন আবার 27শে সেপ্টেম্বর এই ভারত বন্ধের ডাক তাদের দিতে হলো? পরিষ্কার, 10 মাস হয়ে গেল। স্বাধীনতার পর কৃষক আন্দোলন এই যে চেহারা নিয়েছে, এই আন্দোলন শুরুর আগে অপ্রত্যাশিত। আমরা বিভিন্ন সভা সমিতিতে বলতাম, আমাদের দেশের 100 জন মানুষের মধ্যে 71 জন গ্রামে বাস করেন। গ্রামে যারা বাস করেন তাদেরকে যদি আমরা 100 ধরি, তাহলে তাদের 80 থেকে 90 ভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত, অন্নদাতা। কিন্তু ভারতবর্ষের কয়েকটা নির্দিষ্ট রাজ্যকে বাদ দিলে পর বিভিন্ন বড় বড় রাজ্যগুলিতে লোক সংখ্যা অনেক, কৃষকদের সংখ্যা বিরাট। তাদের শক্তিকে বাদ দিয়ে অনেক রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে জয় হাসিল করা, সরকার তৈরি করা সম্ভব না। কিন্তু সেই সরকারগুলো সরকারে বসতে পারলে পর এই কৃষকদের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আন্দোলন কৃষকদের সেভাবে গড়ে তোলা যাচ্ছে না। সিংহ এখনো ঘুমিয়ে আছে। স্বাধীনতার সংগ্রামে যে ভূমিকা নিয়েছিল, কিন্তু স্বাধীনতার পর কি প্রত্যাশার উপর ভিত্তি করে তারা এরকম একটা অবস্থা নিচ্ছেন, তাকে জাগাতে না পারলে পর আমাদের দেশের এই যে শোষণ ভিত্তিক সমাজটা চলছে, শোষণ মুক্ত যে সমাজ তৈরি করার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, এটা স্বপ্ন থেকে যাবে, অধরা থেকে যাবে, তাকে বাস্তবায়িত করা যাবে না, এদের জাগাতে হবে। সেই সিংহ জাগতে শুরু করেছে, পুরোপুরি জেগেছে। এরকম কথা ব্যক্ত করলে পর এটা অতিরঞ্জন হবে, কিন্তু 72-73 বছরের অভিজ্ঞতা এই অসাধারণ ঘটনা। এই সরকার প্রবঞ্চনা করছে, প্রতারণা করছে। প্রথম 1.5-2 মাস এই বিটিকে ডেকে ডেকে এরা ভেবেছিল আন্দোলনটাকে চুরমার করে দিতে পারবে। সাম্প্রদায়িক বিভাজন থেকে শুরু করে আক্রমণ, অত্যাচার, রাষ্ট্রশক্তি ব্যবহার, কোনো কিছু বাদ রাখেনি। তারপর বুঝতে পেরেছে এদেরকে নড়ানো যাবে না। এরা বলছেন, বৃষ্টিতে ভিজছেন, রোদ্রে পুড়ছেন, শীতে কাঁপছেন, মৃত্যুবরণ করছেন, শহীদের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। তারা বলছেন এই দাবি আদায় না করে ঘরে ফিরবো না। মাঠে ফসল উঠেছে, আমি যাব, আমার ঘরের স্ত্রী অথবা আমার মা আসবে, আমার মা স্ত্রী ফিরে যাবে, আমার ছেলে আসবে, ছেলে ফিরে যাবে, আবার আমি ফিরে আসবো। এই পদ্ধতিতে আন্দোলন চলছে। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে এরকম আন্দোলন কিন্তু প্রত্যক্ষ করেনি, চাক্ষুষ করেনি। কিন্তু এই সরকারের ভূমিকা কি আপনারা শুনেছেন, আমার আগে যারা এগুলো ব্যাখ্যা করেছেন। আমি যাচ্ছি না কার স্বার্থে, ওই যাদের কথা বললাম, শোষক, পুঁজিপতি, সম্মিলিতভাবে যারা শোষণ করছেন, কর্পোরেট হাউস, শুধু আমাদের দেশের না, দেশি বিদেশি লুট করো, তাদের সাথে ভাবছে চোখ ফিরিয়ে রাখতে পরেই বোধহয় অব্যাহতি পাওয়া যাবে, কতদূর তারা অগ্রসর হতে পারবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনের নেতৃত্ব সবাইকে যখন আহ্বান করলেন, তারা দেখলেন অসাধারণ সাড়া। শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী অংশের মানুষ, যুবক, ছাত্র, মহিলা, ছোট মাঝারি ব্যবসায়ী, অন্যান্য গণতান্ত্রিক শক্তি সবাই হাত তুলে বলছেন এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। এই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন আবার বন্ধ হবে। বন্ধ মানে কি? বন্ধ আসে, বন্ধ যায়। ভারতবর্ষে কি প্রথম বন্ধ হচ্ছে স্বাধীনতার পর? শ্রমিক শ্রেণী গত 20 বছরে কতটা বন্ধ করেছেন জানেন আপনারা, আমি সেগুলি বলতে চাইছি না। তাহলে এই বন্ধের উদ্দেশ্য কি? যে দাবিগুলি তুমি অবহেলা করছো, অবজ্ঞা করছো, তোমার উপর চাপ সৃষ্টি করার জন্য, তোমার যে এই কৃষি, কৃষক এবং জনস্বার্থ বিরোধী ভূমিকা, তার বিরুদ্ধে আমাদের খুব উগরে দেওয়ার জন্য, সম্মিলিত চাপ সৃষ্টি করার জন্য এটা একটা অল আউট এফার্ট। এটা একটা কথার কথা না। এই জায়গায় দাঁড়িয়ে তারা বন্ধ ডাকতে বাধ্য হয়েছে। সে বন্ধ হবে এবং এই বন্ধে বিভিন্ন রাজ্যে অবিজেপি সরকার আছেন। বিজেপি সরকারের কথা আলাদা, তারা কে কোথায় কোন ভূমিকা নেয় আমরা আবেদন করব, সেদিকে একটু নজর রাখবেন।
দিল্লি গিয়ে কথা, রাজ্যে সে অন্য ভূমিকা। এই দ্বিচারিতা কতদিন চলবে? মানুষকে এতটা বোকা ভাবলে তো চলবে না, ধরা পড়তেই হবে, ধরা পড়তে শুরু করেছে। এই জায়গাটা নজর রাখতে হবে। কাজে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে 11 দফা দাবির আন্দোলন, তার প্রতি আমরা ত্রিপুরার 5টি বামপন্থী রাজনৈতিক দল সমর্থন জানাচ্ছি। 30শে সেপ্টেম্বরের পরেও এই আন্দোলনকে আমরা টেনে নিয়ে যাব এবং এই যে বন্ধের আহ্বান, তাকে সফল করবার জন্য ত্রিপুরার সমস্ত অংশের শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, দেশপ্রেমিক মানুষ যারা, তাদের কাছে আমরা এই কনভেনশন থেকে উদাত্ত আহ্বান জানাবো। এই বন্ধকে সফল করার জন্য আপনার নৈতিক সমর্থন চাই। আপনার নিজের এলাকায় সক্রিয় ভূমিকা গ্রহণ করুন। আপনারা জানেন, আমরা তো পিকেটিং অনেক আগে বন্ধ করে দিয়েছি। জোর করে আন্দোলন করা যায় না, চেতনার বিকাশ না ঘটিয়ে, তার নৈতিক সমর্থন সংগ্রহ না করে জবরদস্তি করে আন্দোলন হয় না। আমরা দেখেছি, এই অভিজ্ঞতা থেকে আমরা ত্রিপুরার সিদ্ধান্ত নিয়েছি অনেক আগেই, বামফ্রন্ট সরকার থাকার সময় থেকে, যে না, এই পিকেটিং করে প্ররোচনা সৃষ্টিকারী যারা, তাদের আরেকটা সুযোগ করে দেওয়ার পক্ষে না। এবং এই পদ্ধতিতে সমর্থন আদায়ের পরিবর্তে যারা নৈতিকভাবে সমর্থন করেন, তাদের কারুর মধ্যে বিরক্তির উদ্রেক হয়। কাজে এতে তথাকথিত মিলিটেন্সি এক্সপ্রেস করার যে সুযোগ নেওয়া, এটা অন্য পদ্ধতিতে নিতে পারেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তাই এ কারণে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আপনার মতো করে নিজের এলাকায়, মহল্লায়, শহরে, শহরতলিতে ভূমিকা গ্রহণ করুন। একে সফল করতে হবে এবং এর মধ্য দিয়ে সামনের দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে। একদিকে 19 দল, আরেকদিকে শত শত কৃষকদের সংগঠন এবং তার সঙ্গে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষদের, যুবকদের, ছাত্রদের, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, এদের যে সমন্বয় গড়ে উঠছে, এটাই বিকল্প। সামনের দিন এটাকে প্রসারিত করতে হবে, নতুন শক্তির সমাবেশ ঘটাতে হবে এবং এই কর্মসূচির সাফল্যের মধ্য দিয়ে সেই পথকে প্রসারিত, প্রশস্ত করবার জন্য আমাদের ভূমিকা নিতে হবে। ত্রিপুরার পরিস্থিতি, মায়ের কাছে তো মাসির গল্প করার কোনো দরকার নেই। কেন বলবো? তাতে আপনাদের যে চেতনা, উপলব্ধি, বিষয়গুলি সম্পর্কে আপনাদের যে সম্যক অভিজ্ঞতা, তাকে খাটো করে দেখা হবে। আমি এগুলো বলতে চাইছি না। ভারতবর্ষের অন্য জায়গায় বন্ধ সফল করতে যে পদ্ধতি, আমাদের এখানে তো অন্য পদ্ধতি, ঘরে ঘরে যেতে হবে। শুধু একটা মাইকে বললাম, পত্রিকা একটা বিবৃতি দিলাম, তা না। ঘরে ঘরে যান, আপনি পোস্টার লাগাবেন, দেখবেন নষ্ট করবে। হতোদ্যম হলে চলবে না, তো ভয় পায়। তাহলে আমাদের দেশের যে সরকারটা গণতন্ত্রের উপর আক্রমণ করছে, পার্লামেন্টে কথা বলতে দিচ্ছে না, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে, কথাই শুনতে চাইছে না, আক্রমণ অত্যাচার করে সমস্ত কিছু দমিয়ে রাখবার চেষ্টা করছে, এটা কি শক্তির লক্ষণ? এটা জনগণ থেকে ক্রমবিচ্ছিন্নতার লক্ষণ। এটা তাদের দুর্বলতা। শাসক গোষ্ঠীর উপর জনগণ যখন আস্থা হারায় এবং শাসক গোষ্ঠী যখন জনগণকে আর বিশ্বাস করতে পারে না, তখন এই পথ নেয় স্বৈরাচারী, একদলীয়, ফ্যাসিস্ট আক্রমণ। এটা দুর্বলতার লক্ষণ। তার বহিঃপ্রকাশ আমরা ত্রিপুরায় লক্ষ্য করছি। বহুবার এই কথা হয়েছে। এটা মাথায় রেখে এই আক্রমণের কাছে মাথা নত করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। বুক চিতিয়ে, শির দ্বারা উঁচু করে, কোনো প্ররোচনা আপনার দিক থেকে যেন সৃষ্টি না হয়, তাদের সৃষ্ট কোনো প্ররোচনায় আপনি যাতে পা না দেন, এই বিষয়ে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। এই আহ্বান আমাদের 19টি রাজনৈতিক দল যেমন রেখেছে, এই শত শত কৃষক আন্দোলন যারা করছেন, তাদের যে সংগঠক যারা সংগত করছেন, তারাও রেখেছেন। তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ত্রিপুরার মানুষদের কাছেও আমরা এই আহ্বানই রাখবার জন্য এই কনভেনশনে মিলিত হয়েছে। এবং এই যে প্রস্তাব কমরেড নারায়ণ কর 5টি বামপন্থী দলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত করেছেন, আমিও তার প্রতি সমর্থন জানিয়ে আপনাদেরকে আরেকবার
অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।